নীলা আঁতকে উঠে বলে, না না, আমি বাড়ি যাব না আজকে। বাবা আমাকে এমন অবস্থায় দেখলে ভয় পেয়ে যাবে। এমন অবস্থায় আমি বাবার সামনে কোনোভাবেই যাব না। বাবা বাবা কিছুদিন পরে দূরে চলে যাবে। আজ আমাকে এই অবস্থায় দেখলে শান্তি পাবে না, খুব ভয় পাবে। যাব না আমি বাড়িতে। স্যার, অন্য কোনো ব্যবস্থা করুন প্লিজ। আমি এই অবস্থায় বাবার সামনে যেতে চাই না। তাহলে নাবিহার বাসা থেকে যাও আজকের রাতটা। না, এই অবস্থায় ওদের বাসায়ও থাকবো না আমি। তো তোমাকে নিয়ে কোথায় রাখবো এখন? আমাদের বাড়িতেও তো নিয়ে যাওয়া ঠিক হবে না। নীলা মাথা নামিয়ে বসে থাকে। দোষ না থাকা সত্ত্বেও সে আজ দুটো মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়ালো। তাদের এই বিপদ থেকে বাঁচানোর তো তারই কাজ। তাই সে নিচু স্বরে বলে ওঠে, স্যার আমাকে একটু সাহায্য করুন প্লিজ। কিয়ান ভ্রুকুচকে তাকাতেই সে বলে, আমাকে একটা হোটেলে আজকের রাতটা থাকার ব্যবস্থা করে দিন। কালকে সকালে আমি একাই বাসায় চলে যাব। কিয়ান কয়েক সেকেন্ডে নীরবে নীলার দিকে তাকিয়ে থাকে। মেয়েটার চোখ দুটো কান্নায় ফুলে আছে, ঠোঁট কাঁপছে, কাঁধে তার জ্যাকেট জড়ানো। এতটা অসহায় অবস্থায়ও সে নিজের কথা নয়, বাবার কথা ভাবছে। একটা দীর্ঘশ্বাস ফিরে কিয়ান ধীর স্বরে বলল, হোটেলে রাখা সম্ভব না। এই অবস্থায় তোমাকে একা কোথাও রেখে আমি নিশ্চিন্ত থাকতে পারবো না। নীলা মাথা তুলে মিনতি ভরা চোখে তাকালো। প্লিজ স্যার, আমি কারোর জন্য ঝামেলা হতে চাই না। শুধু আজকের রাতটা, কাল সকালেই তো চলে যাব। না, একটা না উত্তরে নীলা থেমে যায়। সে খুব অসহায় হয়ে পড়ে। চোখের সামনে বাবার মুখটাই বারবার ভেসে উঠছে। তার বাবা তার এমন পরিস্থিতি কখনো মেনে নিতে পারবে না। নাবিহা নীলাকে জড়িয়ে ধরে বসেছিল, তারও খুব খারাপ লাগছে। নীলার মতো শক্ত মেয়ের এমন ভেঙে পড়া সে মানতেই পারছে না। কিয়ান কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। হঠাৎ একজনের কথা মাথায় আসতেই তার মুখে মৃদু হাসি ফুটে ওঠে। সে দ্রুত ফোন বের করে কাউকে ফোন দেয়। ওপাশ থেকে একটি মেয়েলি গলায় কেউ বলে ওঠে, কি হয়েছে ভাই, এত রাতে ফোন দিলে যে? কোনো সমস্যা? একটা বিপদে পড়ে তোকে কল দিলাম। কিয়ারা, আয়ান বাসায় আছে? না ভাইয়া, ওর নাকি কিসের কাজ আছে, আজকে বাসায় আমি একাই আছি। গুড, আমি এখনই আসছি। একজন খুব বিপদে পড়েছে, তোর সাহায্য আমার খুব প্রয়োজন। কিয়ারা কিছুই বুঝে উঠতে পারে না, তবুও কিয়ান বলেছে বলে সে দ্বিতীয়বার না ভেবে রাজি হয়ে যায়। কিয়ান ফোন রেখে পেছনে তাকিয়ে বলে, ব্যবস্থা হয়ে গেছে। নাবিহাকে বাসায় নামিয়ে দিয়ে তোমার থাকার ব্যবস্থা করছি। নীলা অবাক হয়ে তাকিয়ে থাকে। যে এই লোকটাকে সে কত ইগনোর করলো, উল্টোপাল্টা ব্যবহার করলো, সেই লোকটাই আজ তার সাহায্য করছে। বাবা এই লোকটাকে তার দায়িত্ব দেওয়ায় সে রাগ করেছিল, অথচ এই লোকটা আজ সাথে না থাকলে তার কি পরিস্থিতি হতো ভাবতেই গা শিউরে ওঠে। শান্ত, কোথায় তুই? ঠিক আছিস তো? শালা বেঈমান, তোকে সামনে পেলে আমি কাঁচা চিবিয়ে খাবো। আমার ঠিকানা তুই দিয়েছিস কিয়ানকে, তাই না? দোস্ত ক্ষমা কর, আমার উপায় ছিল না। আমাকে যে মার দিয়েছে, এখন আমি ডাক্তারের চেম্বারে বসে আছি। একটা দাঁত নড়ে গেছে রে, তুই আমার সামনে আয় খালি। বাকি 31টা দাঁত আমি নিজে দায়িত্বে ভাঙবো। আজ তোর জন্য আমি মেয়েটাকে পেয়েও পেলাম না, হাত ফসকে বেরিয়ে গেল। নয়তো সেদিনের থাপ্পড়ের জবাবটা দিয়ে দিতাম আমি। থাপ্পড়ের জবাব দিবি মানে? তুই মেয়েটাকে ভালোবাসিস না? ভালোবাসা মাই ফুট। ওর মতো মেয়েরা আমার এক রাতের বেটমার্টার ব্যতীত আর কিছুই হতে পারবে না। তবে এই মেয়েটা এবার আমার অন্যতম দাবার গুটি হতে যাচ্ছে। আজ ছাড়া পেয়েছে তো কি হয়েছে, পরের বারে রক্ষা পাবে না। আমার বেস্ট ফ্রেন্ডকে ভেঙে গুড়িয়ে দেওয়ার অন্যতম হাতিয়ার নীলা। ওকে ঢাল করেই আমি কিয়ানকে নিঃশেষ করব। দেখ শান্ত, তুই কিয়ানের সাথে পারবি না। শুধু শুধু ঝামেলা আর বাড়াস না। ফোন রাখ শালা, তোর থেকে কোনো জ্ঞান চাইনি আমি। এমনিই পেছনে পুলিশ পড়ে আছে, তার উপর তুই আরেক যন্ত্রণা। শান্ত ফোন কেটে দেয়। দ্রুত কাউকে ফোন করে রাস্তার মোড়ে আসতে বলে। কিয়ান তখন চলে গেলেও পেছনে পুলিশ পাঠিয়ে দেয়। তারা যদি শান্তকে এমন অবস্থায় দেখে তবে সবটা প্রমাণ হয়ে যাবে। তাই তাকে এভাবে পালাতে হচ্ছে। একটা সাধারণ মেয়ে তাকে দৌড় করিয়ে ছাড়ছে। রাস্তার মোড়ে একটা গাড়ি এসে থামতেই শান্ত গাড়িতে উঠে বসে। তার রক্তাক্ত হাত দেখে ছেলেটি বলে ওঠে, এসব কি ভাইয়া? এই আঘাত কিভাবে পেলে? দেশে এসে শত্রু জুটিয়ে ফেলেছো? চুপ থাক শুভ্র, জ্বালাবি না। গাড়িতে কোনো ফার্স্ট এইড বক্স থাকলে দে দ্রুত। হাসপাতালে নিয়ে যাই। তবে না, সেটা সেফ হবে না, পেছনে পুলিশ লেগেছে। শুভ্র কথাটি শুনেও পাত্তা দেয় না। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সে দায়ীসারাভাবে বলে, গুন্ডামি শুরু করলে নাকি? কার সাথে কি করেছো? পুলিশ কেন পেছনে লাগবে? শান্ত উত্তর দেয় না। এমনিই মেজাজটা চটে আছে, তার উপরে ছেলেটার এমন প্যাচাল তার মাথা ধরিয়ে দিচ্ছে। ভাইকে কিছু না বলতে দেখে শুভ্রও আর কিছু বলে না, সোজা বাড়ির দিকে রওনা হয়। এখন বাড়িতে গিয়ে আর এক প্রস্ত ঝামেলা হবে। বড় ভাই আসার পর থেকেই তার এসব ব্যবহার পরিবারের সবাইকে রাগিয়ে দিচ্ছে। একটু আগেই নাবিহাকে বাড়িতে নামিয়ে দিয়েছে। তারপর কিয়ান গাড়ি ঘুরিয়ে সোজা নিজ গন্তব্যের দিকে রওনা দেয়। নীলা এখন গাড়ির প্যাসেঞ্জার সিটে বসে আছে। কিয়ানের জ্যাকেটটা এখনো তার গায়ে জড়ানো আছে। কিয়ান সোজা সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিল। নীলাকে এত শান্ত হয়ে বসে থাকতে দেখে সে পাশে তাকায়। দেখে নীলা ইতিমধ্যে ঘুমে ঢলে পড়েছে।
চলছে। কিয়ান হাত বাড়িয়ে নীলার পরনের জ্যাকেট ঠিক করে দেয়। মেয়েটার জামার অবস্থা অনেক খারাপ। তখন এলোমেলো হাতে জামাটা ছিঁড়ে ফেলায় জামার এক পাশ বাজেভাবে ছিঁড়ে গেছে। এখন নীলা ঘুমে থাকায় তার জামা একদিকে হেলে গিয়ে এক পা উন্মুক্ত হয়ে আছে। কিয়ানের খুব অস্বস্তি হতে থাকে, পারছে না নীলাকে ঠিকঠাক করতে, আবার নিজেও রাস্তায় মনোযোগ দিতে পারছে না। এমন একটা মুহূর্তেও তার মন তার সাথে বিট্রে করে। তার মনে পড়ে যায় সেই রাতে তাদের কাছাকাছি আসার মুহূর্তটুকু। কিয়ান অস্বস্তিতে গাড়ির স্পিড বাড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে চায়। এদিকে নীলার ঘুম ভাঙে কারো স্পর্শে। ঘুমের ঘোরে নিজের গায়ে কারো স্পর্শ পেয়ে নীলা চমকে ওঠে। ছিটকে উঠে সে গাড়ির ভেতরের দিকে চেপে বসে। ভয়ে সে ঘন ঘন শ্বাস ফেলতে থাকে। কিয়ারা অবাক হয় নীলাকে এমন ভয় পেতে দেখে। সে শান্ত হয়ে নীলাকে সামলে বলে, নীলা ভয় পাচ্ছ তুমি? আমি কিয়ারা, কিয়ান ভাইয়ার বোন আমি, ভয় পেও না আমায়। গাড়ির ভেতরের অন্ধকারে নীলা মেয়েটিকে চিনতে পারে না। মেয়েটিকে অপরিচিত ভেবে সে ভয় পেয়ে যায়। আশেপাশে তাকিয়ে কিয়ানকে দূরে দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে দেখে। সে কিয়ানকে দেখা মাত্র কেন কিছু না ভেবে দ্রুত গাড়ির ডোর খুলে বেরিয়ে যায়। তারপর এক ছুটে গিয়ে কিয়ানকে সামনে থেকে জড়িয়ে ধরে। বিড়বিড় করে বলে ওঠে, বাঁচান, বাঁচান আমায়, ওরা আমাকে আবার নিয়ে যাবে। আচমকা এমন ঘটনায় কিয়ান থমকে যায়। তার হাতের সিগারেটটি অবহেলায় হাত থেকে মাটিতে গড়িয়ে পড়ে। তার হাত দুটো এখনো বাতাসে ভেসে আছে। নীলাকে পাল্টা জড়িয়ে ধরবে কিনা সে দ্বিধায় পড়ে যায়। এমনিই পূর্বের স্মৃতিচারণ করে তার মাথা জ্যাম হয়ে আছে। তার উপর এখন নীলার জড়িয়ে ধরায় তার মাথা পুরোপুরি হ্যাং হয়ে যায়। কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। ধীর হাতে নীলার পিঠ হাতের বেষ্টনী করতেই সামনে কিয়ারা এসে দাঁড়ায়। কিয়ারাকে দেখে কিয়ান সতর্ক হয়ে যায়। অনেক কষ্টে নীলাকে নিজের থেকে ছাড়ায়। নীলার দু কাঁধে হাত রেখে তাকে বোঝানোর উদ্দেশ্যে বলে, লুক এট মি নীলা, আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি পুরোপুরি সেফ আছো, শান্ত হও তুমি। নীলা ফ্যাল করে কিয়ানের দিকে তাকিয়ে থাকে। ও হচ্ছে কিয়ারা, আমার বোন। ওকে নিশ্চয়ই আমাদের বাড়ির অনুষ্ঠানে দেখেছো, ও তোমায় সাহায্য করবে। তুমি আজকে কিয়ারার সাথে এখানেই থাকবে। নীলার এতক্ষণে হুঁশ ফিরতে থাকে। সে কিয়ারার দিকে তাকাতেই তাকে চিনতে পারে। এবার সে নিজের অবস্থান টের পেয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়। সরি আপু, আমি আপনাকে চিনতে পারিনি। কিয়ারা হেসে এগিয়ে আসে। ইটস ওকে বোন, আমি বুঝতে পেরেছি, মন খারাপ করার কিছু নেই। নীলা এক পলক কিয়ানের দিকে তাকায়। লোকটাকে মোটেও ভালো ঠেকছে না। সে আবারও ব্যস্ত হাতে সিগারেট ধরানোর চেষ্টা করছে। কিয়ারা বলে, ভাইয়া আমি নীলাকে নিয়ে রুমে যাচ্ছি, গাড়ি পার্ক করে তুমিও ভেতরে আসো। কিয়ার নাকচ করে বলে, আমি যাবো না, ওকে একটু দেখে রাখিস, জানিসই তো কি করতে হবে, আমি সকালে এসে ওকে নিয়ে যাব। তবে কিয়ারা তার কথা শুনতে নারাজ। সে বলে, বাড়তি কথা বলবে না ভাইয়া, ভেতরে আসতে বলেছি তোমায়। আমি নীলাকে নিয়ে ভেতরে যাওয়ার পর যেন তোমাকেও ভেতরে পাই। কিয়ানকে আর কিছু বলতে না দিয়ে কিয়ারা তাকে নিয়ে সোজা বাসায় চলে যায়। নীলা অবাক হয় তাদের সম্পর্কটা দেখে। বোনের কথার প্রেক্ষিতে কিয়ান উত্তর করারও সাহস পেল না, অথচ ভাই বোনের এই সম্পর্কটাকে নাকি সে না জেনে একসময় ভুল ভেবে বসেছিল। কিয়ান অনেকটাই সময় লাগিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। নীলা ততক্ষণে ড্রেস পাল্টে কিয়ারার একটা 3 পিস পরে নিয়েছে। কিয়ান এই পোশাকে নীলাকে প্রথমবারের মতো দেখলো, তাই সে একটু অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে থাকে। তাদের চোখাচোখি হতেই নীলা মিনমিনিয়ে বলে, সরি, তখন ওভাবে জড়িয়ে সুন্দর লাগছে। নীলা থমকে যায়। অবুঝ নয়নে তাকা দিয়ে কিয়ান বুঝতে পারে সে মনের কথা প্রকাশ করে ফেলেছে। তাই কথা ঘোরাতে গলা খাকারি দিয়ে বলে, কিয়ারা কোথায়? কিয়ারা ভেতরের রুম থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে বেরিয়ে আসে। কিয়ানকে দেখে বলে, ভাইয়া আসলে অবশেষে, যাও ফ্রেশ হয়ে নাও, আমি ততক্ষণে নীলার আঘাতে ড্রেসিং করে দিই। হঠাৎ নাকে কিছু পোড়া পোড়া গন্ধ আসতে কিয়ারা লাফিয়ে ওঠে। হাই আল্লাহ, চুলায় আলু সেদ্ধ বসিয়েছিলাম, গেল আজকে। তুই রান্নাঘরে যে, আমি এদিকটা সামলে নিচ্ছি। কিয়ারা দ্রুত পায়ে বেরিয়ে যায়। কিয়ান এগিয়ে এসে নীলার সামনে বসে। নীরব হাতে সে তোলায় ঔষধ লাগিয়ে নীলার হাতে ড্রেসিং করে দিতে থাকে। টাটকা আঘাতে ঔষধ লাগায় নীলা ব্যথায় কুঁকড়ে যায়। কিয়ান তাদেরকে মুখ বাঁকিয়ে বলে, সেদিন ড্রেসিং করার সময় যেমন নাচানাচি করছিলে, আজ কেন এত শান্ত অবস্থায় আছো? যদিও তোমার এই রূপই বেশি পিসফুল, ঘরময় পরম শান্তি বয়ে যাচ্ছে। নীলা মুখ ফুলায়। কিয়ান এখন তাকে নিয়ে মজা করছে। দেখুন স্যার, আজকে আমার মন ভালো নেই, আজকে আর মজা করবেন না। তবে তোমার শান্ত আর নরম ব্যবহার দেখে আজকে আমার মন অনেক ভালো। কিয়ানের মুখে সেই হাসি নীলার গায়ে জ্বালা ধরিয়ে দেয়। একটু আগের ঘটনাটা যেন তার মন থেকে বেরিয়েই গেছে। তার ভেতরে ভর করে পূর্বে সেই দুষ্টু নীলা। সে ব্যথা পাওয়ার ছল ধরে কিয়ানের হাতে খামছে ধরে। কিয়ান একটু শব্দ করে উঠতেই নীলা ভুল হওয়ার ভঙ্গিতে বলে, ও সরি স্যার, ভুলে আপনাকেও ব্যথা দিয়ে ফেললাম। অনেক লেগেছে? আপনিই তো সেদিন বলেছিলেন ব্যথা পেলে আপনার হাত ধরতে, আমি তো আপনার কথাই পালন করলাম। নীলার দুষ্টুমি বুঝে কিয়ান বলে, সেই অনুমতির মেয়াদ সেই দিনই শেষ হয়ে গিয়েছিল। বাই দ্য ওয়ে, কি করেছো আমার হাতে? জঙ্গলি বিড়ালের মতো নখ রাখে কেউ? কেমন কোনো কাজে লাগে এসব?
সব, সেটা ওই জানোয়ার শান্ত ঠিকই টের পেয়েছে। ওর হাত থেকে ছাড়া পাওয়ার সময় শরীরের শক্তি দিয়ে খামচে দিয়েছি, আগামী কয়েকদিনে গায়ে পানি পড়লেই টের পাবে। আর কি করলে? হাতের তালুতে এই কাটা দাগ আসলো কোথা থেকে? কাঁচের বোতল ভেঙেছিলাম, তখনই বেকায়দায় কেটে গেছে। এসবে তো আমি পারদর্শী নই। কাঁচ দিয়ে কি করেছো? হাতে ঢুকিয়েছি, পায়ে গেঁথেছি, তারপর সুযোগ পেয়ে পালিয়েছে। তোমায় সাহসী বলবো নাকি বোকা? নীলা নিজের প্রশংসা করে বলে, অবশ্যই সাহসী বলবেন। আমি একা ছিলাম বলে একটু ভয় পেয়েছিলাম, সাথে কেউ থাকতো শুধু মনের সাহস পেতাম। একাই এই জানোয়ারটাকে পিটিয়ে সাইজ করে ফেলতাম। হঠাৎই কিয়ান এক অভাবনীয় কাজ করে বসে। নীলাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে নিজে তার দুপাশে হাত রেখে ঝুঁকে আসে। নীলা চমকে ওঠে, দ্রুত কিয়ানের বুকে ঠেলে তাকে সরানোর চেষ্টা করে, তবে কিয়ান সরে না। নীলা অসহায় হয়ে পড়তে কিয়ান ফিসফিস করে বলে ওঠে, তোমার মতো মেয়ের পক্ষে একজন পুরুষকে ঠেলে সরানো অসম্ভব নীলা। বিপদে পড়ে সাহসী হওয়ার থেকে আগে বিপদ থেকে বাঁচার চেষ্টা করবে, নয়তো এখন আমার নিচে যেমন অসহায় হয়ে পড়ে আছো তেমনই অবস্থা হবে তোমার।